আমাদের আজকের ক্লাসের টপিক ক্লাস 11-12-এর কেমিস্ট্রি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 2 মানে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। যেই চ্যাপ্টারটা পড়তে বেশিরভাগ স্টুডেন্টের বিরক্তি বোধ হয় আর কি। তো আমি প্রত্যেকটা টপিক খুব ভালো মতো আলাদা আলাদা করে বোঝানোর ট্রাই করব, আর এমনভাবে পড়াবো যাতে তোমাদের সিকিউ সহ এমসিকিউ তোমরা খুব ভালো মতো অ্যান্সার করতে পারো। তো আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। তো এখানে দেখা যাচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ বা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কেমিস্ট্রি। এটা বোঝানোর আগে আমি একটু খুব অল্প কথায় 1 থেকে 2 মিনিটের মধ্যে জৈব যৌগ কী জিনিস, জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড কী সেটা একটু বলে আসি। তোমাদের বইতে আছে এটা, জৈব রসায়ন মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, প্রাণশক্তি মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি। এটা কিন্তু 2 মার্কসে আসে যে প্রাণশক্তি মতবাদ বা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি কী জিনিস। তো সর্বপ্রথম জৈব যৌগ বা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড নিয়ে কথা বলেছিলেন সায়েন্টিস্ট বার্জেলিয়াস 1808-এ। তিনি যেটা বলেছিলেন যে প্রাণী দেহ মানে হচ্ছে অ্যানিম্যাল বডি আর হচ্ছে প্ল্যান্ট বডি, অ্যানিম্যাল বডি আর প্ল্যান্ট বডি থেকে যেসব সেল পাওয়া যায় এবং সেখানে যেসব কম্পাউন্ড পাওয়া যায় ওই সব কম্পাউন্ডকেই তিনি বলেছিলেন অর্গানিক কম্পাউন্ড বা হচ্ছে জৈব যৌগ। মানে প্রাণীদেহে এবং উদ্ভিদ দেহ থেকে যে কম্পাউন্ড পাওয়া যায় বা যৌগ পাওয়া যায় সেগুলোকে তিনি বলেছিলেন অর্গানিক কম্পাউন্ড বা হলো জৈব যৌগ। পরবর্তীতে 1828-এ ফ্রেডরিক উলার নামে একজন সায়েন্টিস্ট, উনি সর্বপ্রথম দেখিয়েছেন যে জৈব যৌগ আসলে জৈব যৌগ আসলে প্রাণীদেহ এবং উদ্ভিদ দেহের বাইরেও তৈরি করা যায়। সেটা তিনি কোন রিয়েকশন দিয়ে দেখেছিলেন? তিনি নিয়েছিলেন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে NH4 প্লাস CNO। এটা থেকে যদি আমরা পুনর্বিন্যাস করি, মানে যদি হিট দেই, পুনর্বিন্যাস করি, এখান থেকে পাবো হচ্ছে আমরা ইউরিয়া। কি পাবো? ইউরিয়া। আর ইউরিয়ার সংকেত হচ্ছে, এখানে একটা কীটাণুমূলক থাকবে, এগুলো সব আমরা পড়বো যে কোনটা কী মিন করে। এখানে একটা NH2, এখানে একটা NH2। তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ইউরিয়া। আর ইউরিয়া হচ্ছে কি একটা? ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ বা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আর অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটা অজৈব যৌগ। হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটা অজৈব যৌগ। এখন অ্যামোনিয়াম সায়ানাইড বা অজৈব যৌগ মানে কি আসলে? অজৈব যৌগ মানে হচ্ছে আসলে যেসব কম্পাউন্ড প্রাণীদেহে মানে অ্যানিম্যাল বডি বা প্ল্যান্ট বডিতে পাওয়া যায় না। বার্জিলাস বলেছিলেন যে অ্যানিম্যাল বডি বা প্ল্যান্ট বডিতে যাদের পাওয়া যাবে তারা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তো অ্যামোনিয়াম সায়ানাইড কোনো অর্গানিক কম্পাউন্ড না। তো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে সর্বপ্রথম ফ্রেডরিক উলার কী তৈরি করেছে? ইউরিয়া, যেটা কিনা অর্গানিক কম্পাউন্ড। এবং সেটার মাধ্যমে আমরা কী জানতে পারলাম আসলে প্রাণীদেহ বা অ্যানিমেল আর প্ল্যান্ট বডির বাইরেও আসলে কি পাওয়া যায়, প্ল্যান্ট বডির বাইরেও অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায়। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি ধরো প্রাণশক্তি মতবাদ। এই জন্য ফ্রেডরিক হুলারকে বলা হয় জৈব রসায়নের জনক। মানে আমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি সে অর্গানিক কেমিস্ট্রির জনক হচ্ছে ফ্রেডরিক হুলার। কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এবার আসি জৈব যৌগে কার্বনের স্পেশালিটি। নর্মালি জৈব যৌগে ম্যাক্সিমাম টাইম না, সবসময় থাকবে হচ্ছে কার্বন। তার সাথে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, সালফার এরা থাকবে। তবে কার্বনটা কি? কার্বনটা থাকবেই। এখন জৈব যৌগে কেন কার্বন থাকবে? বা আমাদের শরীর কিন্তু কার্বন দিয়ে তৈরি, বা যে কোনো অ্যানিমেল বা প্ল্যান্ট বডিতে কী থাকবে? কার্বন থাকবে। তো জৈব যৌগে বা অর্গানিক কম্পাউন্ডে কেন কার্বন থাকবে? কার্বনের কী এমন স্পেশালিটি আছে যে জৈব যৌগ সবসময় কার্বন দিয়ে তৈরি হতে হবে? এক নম্বরটা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে হচ্ছে বড় চেইন তৈরি করা। তোমাদের ক্লাস 19-এও কি ছিল? তোমাদের ক্লাস 19-এও হচ্ছে জৈব যৌগ ছিল বা অর্গানিক কেমিস্ট্রি ছিল। সেখানে তোমরা অ্যালকেন, অ্যালকাইন এগুলো পড়েছিলাম, তাই না? যেমন হচ্ছে ধরো CH3, এটা হচ্ছে আসলে কি? এটার নাম হচ্ছে ইথেন। তো এখানে আসলে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে হবে হচ্ছে এরকম, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, সব জায়গায় থাকবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে কার্বন কি একটা চেন তৈরি করলো না? বা আমি যদি এর পরেরটায় যাই, প্রোপেনে যাই, তাহলে কী হবে? CH3, CH2, CH3। এটাকে আমি ভেঙে লিখতে পারি, এটার নাম হচ্ছে প্রোপেন। তো কার্বনের হচ্ছে ক্যাটানেশন ধর্ম আছে, মানে তারা কী তৈরি করতে পারে? বড় শিকল তৈরি করতে পারে। আর এই জন্যেই জৈব যুগে কার্বনের আধিক্য কী থাকবে? কার্বনের আধিক্য বা হচ্ছে প্রায়োরিটিটা বেশি থাকবে। জৈব যুগে অবশ্যই কার্বন থাকবে। এখন কথা হচ্ছে কার্বন যে এই যে ক্যাটানেশন তৈরি করছে বা শিকল তৈরি করছে,
কার্বন এই শিকল তৈরি করার পিছনের কারণটা কি? বেশ কিছু কারণ আছে এবং এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর কার্বনটা হচ্ছে কার্বনের ইলেকট্রন আসক্তি। তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টে চ্যাপ্টার 3 তে এটা পড়ে থাকার কথা আর কি। ইলেকট্রন আসক্তি বা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমি ইংলিশটার সাথে সাথে বলে দিচ্ছি যাতে যারা ইংলিশ ভার্সন তাদের যাতে সমস্যা না হয় আর কি। তো কার্বনের ইলেকট্রন অ্যাফিনিটি বা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি খুব বেশিও না আবার খুবই কমও না, মানে মাঝারি ধরনের আর কি। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ছিল? সমযোজী বন্ধনে, ধরো এটা একটা সমযোজী বন্ধন HCl। এই সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন শেয়ার করা অবস্থায় আছে, একটা হাইড্রোজেনের একটা ক্লোরিনের। এখন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3 আর হাইড্রোজেনের 2.1। তো যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই জন্য শেয়ার করা ইলেকট্রনগুলো চলে যাবে কার দিকে? ক্লোরিনের দিকে। তো সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন অ্যাট্রাক্ট করার বা আকর্ষণ করার যে প্রবণতা বা যে টেন্ডেন্সি, সেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে মিডিয়াম, মানে খুব বেশিও না আবার খুব কমও না। কার্বনের নেগেটিভিটি হচ্ছে 2.1। এটা একটা কারণ। এবার যাব হচ্ছে আমরা নাম্বার 3-তে। নাম্বার 3 হচ্ছে কার্বনের ছোট শেপ, মানে ক্ষুদ্র আকৃতি। ক্ষুদ্র আকৃতি হলে অনেক সুবিধা আছে। তোমাদের যদি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3টা পড়া থাকে তাহলে এই কারণগুলো তোমরা অবশ্যই বুঝবা, যে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি আর ক্ষুদ্র আকৃতি মানে হচ্ছে অ্যাটম শেপ। অ্যাটম শেপ যদি ছোট হয় তাহলে বন্ড হচ্ছে স্ট্রং হয়। তো কার্বনের অ্যাটম শেপ যেহেতু ছোট এই জন্য বন্ড স্ট্রং হবে। তো কেন হবে সেই কারণে আমি আপাতত যাচ্ছি না। তো এটা হচ্ছে আরেকটা কারণ। তো এছাড়া আরেকটা 4 নাম্বার যে কারণ আছে, কার্বন সিগমা বন্ড আর পাই বন্ড দুইটাই তৈরি করতে পারবে। কার্বন কি তৈরি করতে পারবে? সিগমা আর হচ্ছে পাই বন্ড তৈরি করতে পারবে। এটাও চ্যাপ্টার 3-তে, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে চ্যাপ্টার 3 মানে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডে ছিল। তো আমরা সিগমা বন্ড পাই বন্ড একটু পরে আবার দেখব। একটু পরে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন দেখব। কারণ হচ্ছে এই চ্যাপ্টারে মানে জৈবযৌগিক বা অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন বা হচ্ছে সংকরায়ন এই ব্যাপারটা লাগে এবং তোমাদের বইতেও এটা আছে আসলে। তো আমি সংক্ষেপে এই টপিকটা আলোচনা করবো একটু পরে আর কি। তো মোটামুটি এই হচ্ছে কারণ, যে এইসব কারণে আসলে কী তৈরি করতে পারে? কার্বনের ক্যাটেনেশন ধর্ম বজায় থাকে। মোটামুটি 4টা কারণে আর কি। এরপর 2 নাম্বার কারণে আসি আমরা, সমানুতা বা হচ্ছে আইসোমারিজম। সমানুতা বা আইসোমারিজম আসলে কি? মানে একই যৌগ, যেমন আমি যদি বলি C2H6O, এটার 2 রকম স্ট্রাকচার হয়ে থাকে। একরকম হচ্ছে এটা কার্বন কার্বন মানে 2টা কার্বন থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। এটা হচ্ছে আসলে কি? CH3CH2OH। এটা মানে হচ্ছে ইথানল। তোমাদের ক্লাস 9-10 যারা অর্গানিক কেমিস্ট্রি পড়েছো চ্যাপ্টারটা তারা বুঝতে পারবা। এটা হচ্ছে ইথানল মানে একটা অ্যালকোহল। এটাকে অন্যভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? CH3O CH3, বোঝা গেল? CH3O CH3, এটা হচ্ছে ইথার। এটা হচ্ছে ইথার, মানে এটা কীভাবে লেখা যায় আর কি, এই খালি হাতগুলোতে হাইড্রোজেন। তো এই সেম জিনিসটাকে আমরা দুইভাবে লিখলাম, মানে একটা হচ্ছে অ্যালকোহল ইথানল আর একটা হচ্ছে ইথার, তাই না? কিন্তু ওদের আণবিক সংকেত কিন্তু সেম, এই যে C2H6O। তো কার্বনের হচ্ছে এরকম সমানতা বা হচ্ছে আইসোমারিজম গঠন করার টেন্ডেন্সি আছে। 3 নম্বর হচ্ছে আমাদের পলিমারকরণ। পলিমারকরণ বা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন। তো পলিমার জিনিসটা কী ছিল? পলিমার জিনিসটা হচ্ছে একই কম্পাউন্ড যদি একটার সাথে আরেকটা যুক্ত হয়ে খুব বড় কোনো কম্পাউন্ড তৈরি করতে পারে, সেটাকে আমরা কী বলি? পলিমার বলি। আমরা আমাদের ডেইলি লাইফে কিন্তু অনেক পলিমার ইউজ করি এবং তোমাদের ক্লাস 9-10-এও পলিমারের ইকুয়েশন ছিল, যেমন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। এটা হচ্ছে ইথিন মানে এটা হচ্ছে একটা অ্যালকিন। তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ক্লাস 9-10-এ ছিল। আমি একটু পরে তোমাদের আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, যাদের এগুলোতে সমস্যা আছে আমি আবার বোঝাবো। তো এটা হচ্ছে ইথিন। তো এটাকে যদি আমরা টেম্পারেচার দিই তো দেখা যাবে যে অনেকগুলো ইথিন এরকম
মাঝখানে ডাবল বন্ডের সিঙ্গেল বন্ড হয়ে যাবে, মাঝখানের এই কার্বনের একটা বন্ড এদিকে চলে আসবে, এই কার্বনের একটা বন্ড এদিকে চলে আসবে। তো মাঝখানের যে বন্ডটা ভেঙে গেল, সো এই কার্বনের একটা হাত খালি হয়ে গেল, এই কার্বনের একটা হাত খালি হয়ে গেল, এপাশে একটা বন্ড এপাশে একটা বন্ড। সো এগুলো কিন্তু এখন যে বোঝা লাগবে তা না, আমাদের পলিমারের আলাদা টপিক আছে একদম লাস্টের দিকে পলিমারের আলাদা টপিক আছে, সেখানে আমি আবার বোঝাবো। এখানে জাস্ট আমাদের পয়েন্টগুলো শিখতে হবে যে কেন জৈব যৌগে কার্বনের আধিক্য থাকে, ক্যাটেনেশন, সমানতা আর হচ্ছে পলিমারকরণ। তো এরকম ব্র্যাকেট দিয়ে এন, মানে এন সংখ্যক ইথিন একসাথে হয়ে তৈরি করা হচ্ছে পলিইথিন। তো এই ধর্মগুলোর কারণে হচ্ছে কার্বন জৈব যৌগে তার আধিক্য থাকে, মানে জৈব যৌগে কার্বনের উপস্থিতি অবশ্যই থাকে। এরপরে যাব হচ্ছে আমরা নেক্সট টপিকে, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ বা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কেমিস্ট্রি।